তো ফ্যাটি লিভারের মূল কারণ কি আপনারা জানেন? সোজা, যে আমি খাবো আর জমাবো, ব্যাস লিভারে চর্বি জমবে, একদম সোজা জিনিস। কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। আমরা আপনাকে 30-40 বছর আগে হার্ট অ্যাটাক হবে কিনা আপনাকে সতর্ক করতে পারবো। খাঁটি জিনিস কিভাবে সস্তা হয় আমাকে বুঝান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পৃথিবীতে আমরা কিভাবে চলাফেরা করলে সুস্থ থাকব সেটাও তিনি আমাদেরকে শিখিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে আমরা বর্তমানে যেই রোগগুলাকে রোগ বলছি, আসলে এগুলো রোগ না, এটা হলো আমাদের জীবনাচরণের ভুলের ফলে সৃষ্ট, অনিয়মের ফলে সৃষ্ট কিছু প্রতিক্রিয়া। যেমন ধরেন, আমরা জানি যে বেশি খেলে, কম ব্যায়াম করলে, রাত জাগলে, টেনশন করলে ওজন বাড়বে। তা ওজন বাড়া তো কোনো রোগ না, কিন্তু ওজন বেড়ে গেলে এটা নানান রকম প্রবলেম শরীরের ভিতরে তৈরি করে, প্রতিক্রিয়া তৈরি করে। আমাদের শরীরটা আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, আপনি এই শরীরের ব্যবহার না করলে, আর পৃথিবীর নিয়মই এটা, যে জিনিসের ব্যবহার নাই এটা হলো ইউজ ইট অর লুজ ইট, অর্থাৎ যে জিনিসের ব্যবহার নাই সে জিনিসটা এমনিতেই নষ্ট। যেমন আপনি দামি গাড়ি কিনে রেখে দেন, এই গাড়িটা গ্যারেজে রেখে দেন, জীবনে চালান না, দেখবেন নতুন গাড়ি নষ্ট হয়ে যাবে। তো এখন আপনি একটা মোটর ফাংশন আছে, আপনার চলাফেরা আছে, হাঁটা চলা আছে, এখন আপনি যদি শরীরকে ব্যবহার না করেন তাহলে কী হবে? শরীর ভালো থাকবে? তো এটা কি কোনো ওষুধ দিয়ে ঠিক হবে, নাকি এটার জন্য কায়িক শ্রম বা ব্যায়াম করতে হবে? আর ব্যায়ামও করার কোনো দরকার ছিল না যখন মানুষ কায়িক শ্রম করছে। যখন মানুষ 12-14 ঘন্টা কাজ করছে তখন কি জিম টিম ছিল নাকি গ্রামে? যাদের বুক ফোড়া গেছে, রিং বসাইছে, ওদের জিজ্ঞেস করেন কেমন মজা লাগে। তারপর যারা ইনসুলিন দিতেছে ওদের জিজ্ঞেস করেন ফুডতে কি টেস্ট। তো এগুলোতে আসলে অত মজা টজা নাই, টেস্ট নাই, কিন্তু আপনারা ভাবতেছেন চিকিৎসা করতেছেন, কি আনন্দ ব্যাপার। তো এখন এই যে চিকিৎসা, কিসের চিকিৎসা করতেছেন? ডায়াবেটিসের মূল কারণ হচ্ছে এক, অতিরিক্ত খাদ্য গ্রহণ এবং প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড গম থেকে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড ব্যবহার করিয়া যেটা উৎপাদন করা হয়ে আছে তাহাকে রিফাইন করিয়া ফাইবার ফেলিয়া দিয়া, সাদা আটা দিয়া সেই রুটি খাইলে পরে গ্লুটেন, গ্লুকোজ। তো ডায়াবেটিস রোগীর জন্য এটা হলো গ্লুকোজ বাড়াবে, গ্লুটেন বাড়াবে, প্রদাহ তৈরি করবে। তো এই কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড সেটা আবার ইনফ্লামেশন করবে। তো এইভাবে দীর্ঘদিন রুটি খেলে তার এই রুটিটা সে আবার ব্যবহারও করে না, মানে ব্যায়াম নাই, কায়িক শ্রম নেই, তো এইভাবে তার ডায়াবেটিস হবে। ভাত খেলে, সাদা ভাত, যেই ভাতও সেম কাহিনী, হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত, এবং সেটা ফাইবার ফেলে দিয়ে সেটা হচ্ছে সাদা ভাত। তো সেই ভাত মানে চিনি আর কি, ফাইবারও নাই, পুষ্টি নাই, কিচ্ছু নাই, আর আছে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, হেভি মেটাল রেসিডিউ। তো এই ভাত যেই খাবে, আপনারা যারা খান আর কি, তো এই ভাত আবার ব্যবহারও করেন না, তাহলে কি হবে বলেন? চর্বি জমে যাবে, কোষে ডায়াবেটিস হবে। ডায়াবেটিস হওয়ার মূল কারণ হলো বেশি খাই, বারবার খাই, সেটাকে ব্যবহার বা বার্ন করি না, কায়িক শ্রম বা ব্যায়াম ওইভাবে করি না যতটা করলে আমার যা খাই সেটা বার্ন হবে। আর হলো টেনশন করি আর রাত জাগিয়ে অনিয়ম চলাফেরা করি, রোদে যাই না, ঘাসে হাঁটি না, বারবার খাই। আর ভালো হবে হচ্ছে রোজা রাখতে হবে, চিনি বেশি, চিনি কমায় খাইতে হবে, কয়দিন বাদ দিয়ে খাইতে হবে, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া যাবে না, রোজা রাখবেন, ব্যায়াম করবেন, ভালো ঘুমাবেন, মানসিক প্রশান্তির চর্চা করবেন, ভোরে উঠবেন, রোদে যাবেন, ঘাসে হাঁটবেন। এইভাবে আস্তে আস্তে দেখবেন আপনি ওই কোষ খালি হয়ে যাবে। কোষ খালি হবে রোজার মাধ্যমে, ব্যায়ামের মাধ্যমে, পরিমিত খাদ্য গ্রহণের মাধ্যমে, এই ফ্যাট বার্ন করে আপনি ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। এই হলো আপনার অনিয়মের এগেনস্টে নিয়ম মানা, শেষ। এখানে ওষুধের কোনো কারবার নেই, আর ওষুধ খেয়ে আপনি ভালো কোনো দিনই হবেন না, বরং আরও বড় রোগী হবেন। ওষুধ বাড়িবে, রোগ বাড়িবে, সমস্যা বাড়িবে, তারপর আপনি জবাই হইবেন, কাটাছেড়া খাইবেন, তারপর এক সময় সব কাইটা কুইটা লিভার শেষ, কিডনি শেষ, গলব্লাডার নাই,
হ্যাঁ, তারপরে ইউটেরাস নাই, জরায়ু নাই, ওভারি নাই, বুঝতে পারছেন? সব কাইটা ফালায় টালায় দিয়ে অ্যাপেন্ডিক্স ফালায় দিবেন। দুনিয়া যা আছে চোখ কাটে ফেলাইছেন, মাজা কাটছেন, গিরা কাটছেন, বুক ফাটছেন, রিং পরাইছেন। তো যে আপনার কিডনি আমি ভালো করে দেবো এমনি কেমন করে বাবা? তাহলে তো খালি হাত বুলাইতে আমার কিডনি ভালো হয়ে যেত, হাত বুলাইতে আমার কিডনি ভালো হয়ে যেত, তাহলে তো খুবই ভালোই হইতো, আপনার আর কিছু করা লাগতো না। তো এখন মানুষ কেন প্রতারিত হয় জানেন তো? শর্টকাট খুঁজে মনে করে অমুক ডাক্তার ভালো, তার কাছে গেলে ভালো হয়ে যাব। কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না। আমার কর্মফল আমাকে ভোগ করতে হবে। আমি যে ব্যায়াম করি না, টেনশন করি, রাত জাগি, এটা কর্মফল আমাকে ভোগ করতে হবে। আমি যে খাবার খাই সেটার প্রতিক্রিয়া আমাকে ভোগ করতে হবে। আমি যে নিজের যত্ন নেই না, আমি যে নিজেকে সময় দেই না, সেই কর্মফল আমাকে ভোগ করতে হবে। আমি যে রোদে যাই না, ঘাসে হাঁটি না, এটাও আমাকে ভোগ করতে হবে। তাইলে আপনার কর্মফল আর একজন ভোগ করবে না। আর আমি ব্যায়াম করে আপনারে ভালো বানায় ফেলাইতে পারবো না, বা আপনার রোজা আমি রেখে দিতে পারবো না, বা আমি রোদ লাগাইলে আপনার ভিটামিন ডি তৈরি হবে না। আপনার হার্ট অ্যাটাক 1% আপনি ব্লক হলে বুঝবেন না, বুঝবেন অনেক পরে, তাই না? কিন্তু আমরা আপনাকে 30-40 বছর আগে হার্ট অ্যাটাক হবে কি না আপনাকে সতর্ক করতে পারবো। যে একটা মানুষের যদি তার চলাফেরার ভিতরে ধরেন সে নিয়ম মানে না, উল্টাপাল্টা যেভাবে সবাই খায়, রাত জাগে, টেনশন করে, ঘুমায় না, নিজের যত্ন নেয় না, তার মানে ওর পরীক্ষা নিরীক্ষা ছাড়াই বলে দেওয়া যায় এভাবে চলতে থাকলে এক সময় ও হার্ট অ্যাটাক হবে, শেষ। ও বোঝা গেল হয়তো 40 বছর সময় লাগবে, বা 35 বছর লাগবে, বা 30 বছর পরে ঘটনাটা ঘটবে। তবে ঘটবে যে নিশ্চিত, যদি অপঘাতে মৃত্যু না ঘটে, অ্যাক্সিডেন্টে মারা না যায়, যদি বেঁচে থাকে তাইলে ঘটবে। আমি কি বোঝাতে পারছি? ওকে, গুড। তাইলে গুড না ব্যাড? আচ্ছা, গুড বললে তো হবে না, মানে বুঝছেন কি না, বুঝলে ভালো আর কি, এটাই বোঝাতে। তারপর হলো এবার ডায়াবেটিস তৈরি করতে হলে কি করতে হবে? সেম নিয়ম কানুন, একই নিয়ম। ডায়াবেটিস বানাইতে হলে যে নিয়ম মানতে হবে, হার্ট অ্যাটাকের জন্য একই নিয়ম মানতে হবে। ভুঁড়ি বড় করতে হলে একই নিয়ম মানতে হবে। আবার ফ্যাটি লিভার বানাইতে হলে সেম নিয়ম মানতে হবে। গিরা নষ্ট করতে হলে, মাজা নষ্ট করতে হইলে, পুরুষত্ব নষ্ট করতে হইলে, পিসিওএস বানাইতে হইলে, বুঝতে পারছেন? তারপর শক্তি নষ্ট করতে হলে, যে আমার এনার্জি না, আমি দুর্বল। তাহলে রোগের মূল কারণগুলো এই কয়টাই। কি? চলাফেরার দিক থেকে চিন্তা করলে, যে আমি ব্যায়াম করি না, টেনশন করি, রাত জাগি, খাই, বারবার খাই, বুঝতে পারছেন? নিজের জন্য কোনো সময় নাই, রোদে যায় না, ঘাসে হাঁটি না, বাস এভাবে আমি চলিতেছি, ঠিক আছে? এভাবে আপনি সব রোগ পাবেন, যে কটা দরকার। আপনার টেনশন, ঘুম হয় না, সেটাও পাবেন। বুক ধরফড়ানি, কলজা পাবে, সেটাও পাবেন। পেটের সমস্যা, হজমের সমস্যা, সেটাও পাবেন, বুঝছেন? বাচ্চা হয় না, সেটাও পাবেন। মানে যা যা দরকার, প্রায় 60 থেকে 70টা রোগ, খেয়াল করেন। হ্যাঁ, এই কটা হলে হবে। তাহলে এই নিয়মগুলো আপনাদের ভিতরে আছে কি না দেখেন। যদি থাকে তাহলে যাদের ডায়াবেটিস নাই ওরা ডায়াবেটিস হবে সামনে, যদি সে এই নিয়মগুলোকে চেঞ্জ না করে, মানে নিজেকে যদি সে পরিবর্তন, বলেন পরিবর্তন, বলেন না সবাই বলেন পরিবর্তন না করে। গুড, এই তো, তাহলে ঠিকই আছে। আর যদি সে বাঁচতে চায় এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে নিজেকে কি করবে? কিভাবে পরিবর্তন করবে? যেভাবে চললে রুগী হবে না সেভাবে চলতে হবে, শেষ কথা, শেষ। এই হলো চিকিৎসা, এখানে আর কোনো চিকিৎসাই নেই। কি কোন ভাই? ফ্যাটি লিভার নিয়ে একটু আলোচনা করি। তো ফ্যাটি লিভারের মূল কারণ কি আপনারা জানেন? সোজা, যে আমি খাবো আর জমাবো, ব্যাস, লিভারে চর্বি জমবে, একদম সোজা জিনিস। ফ্যাটি লিভার বানাইতে কোনো কষ্ট নাই, খালি খাবেন আর জমাবেন, বুঝলেন না কথা? তো ধরেন পেটে চর্বি জমলে ভুঁড়ি বড়, এটাকে বলে মেদ ভুঁড়ি। আর লিভারে চর্বি জমলে এটার নাম হলো ফ্যাটি লিভার। তাহলে এটা আলাদা কোনো রোগ না, মানে চর্বি লিভারে জমাইছেন, একই সিস্টেম, চর্বি জমানোর সিস্টেম একই। তাহলে ফ্যাটি লিভার আলাদা রোগ, আলাদা চিকিৎসা। এটা আপনারা যারা ভাবেন ওরা কোনোদিন ফ্যাটি লিভার থেকে ভালো হবেন না, বিলিভ মি। কথা বুঝছেন? যারা মনে করে যে এটা ডাক্তার আলাদা, রোগ আলাদা, চিকিৎসা আলাদা। মানে এখন আমরা কি জানি যে ফ্যাটি লিভার আলাদা রোগ, এটার বিশেষজ্ঞ আলাদা। আবার ডায়াবেটিস আলাদা রোগ, এটার বিশেষজ্ঞ আলাদা। প্রেশার আলাদা রোগ, এটার বিশেষজ্ঞ আলাদা, ঠিক কিনা? তার মানে দেখেন, এর ফলে আপনি কি করছেন, যে 3টা রোগে 3জন ডাক্তার দেখাচ্ছেন। আর 3জন আপনাকে ওরকম ধরেন 2টা 4টা 6টা মনে 7-8টা ওষুধ দিছে, এভাবে আপনি খাচ্ছেন, কিন্তু রোগ কি ভালো হয়ে যাচ্ছে? নো, রোগ কি বাড়ে? ইয়েস। কারণ বুঝবেন কিভাবে? এক হলো নিজেই বুঝবেন যে আপনি দিন দিন বড় রোগী হচ্ছেন, সমস্যাগুলো বাড়ছে বিভিন্ন রকম, আর নতুন নতুন আরও সমস্যা আসতেছে, আর ওষুধও বাড়তেছে, চিকিৎসার খরচও বাড়তেছে, ডাক্তারের ভিজিটও বাড়তেছে, পরীক্ষার টাকাও বাড়তেছে।
তার মানে আপনি আরও বড় রুগীর দিকে এই চিকিৎসা করিয়ে আরও বড় রুগী হচ্ছেন, ঠিক কিনা বলেন? তাহলে চিকিৎসা করে কি হচ্ছেন? আরও বড়। এটা বুঝতে পারছেন আপনারা? না বুঝলে বলেন, আবার বুঝাবো। তাহলে চিকিৎসা করে কি হচ্ছেন আপনারা? বড় রুগী হচ্ছেন। তার মানে আপনি চিকিৎসা করছেন বড় রুগী হওয়ার জন্য, ঠিক কিনা? যেন আরও বেশি ওষুধ খেতে পারেন, আরও বড় রুগী হতে পারেন, এবং এইভাবে চলতে থাকলে পরে যেন আপনার অপারেশন পর্যন্ত যাইতে পারেন, আইসিইউ পর্যন্ত যাইতে পারেন, ঠিক কিনা? তো তাহলে এটা কি বুঝছেন নাকি বুঝেন না এখনো? না বুঝলে দেখেন কে কে বুঝেন নাই বলেন, আবার বুঝাবো। তাহলে আমরা বললাম, এবার আসেন উচ্চ রক্তচাপ এর মূল কারণ কি? এক হলো টেনশনে প্রেশার বাড়ে, এটা তো আমরা জানি নাকি? টেনশনে প্রেশার বাড়ে, জানেন তো নাকি জানেন না? না জানলে ওই যাদের প্রেশার আছে দেখবেন ও রাত্রে ঘুমায় নাই, টেনশন করছে, দেখবেন প্রেশার বেড়ে যাবে, ঠিক কিনা? এই প্রেশার আছে কার কার দেখি হাত তোলেন সবাই, যাদের প্রেশার আছে। কি আমার কথা ঠিক আছে? ওকে হাত তুলতে চাচ্ছে না, না? হ্যাঁ, ও টেনশনে প্রেশার বেশি, ও টেনশন মেলা। তাহলে টেনশনে বাড়ে কি না? বাড়ে। তাহলে এইটা গেল। আর হচ্ছে রক্তনালীতে যদি চর্বি জমে তাহলে প্রেশার হবে না। কেন হবে? কারণ রক্ত থাকার জায়গা যেটা রক্তনালী, তো সেখানে যদি জায়গা কম থাকে চাপে থাকবে। প্রেশার মানে চাপ। এই যেমন আপনারা অনেক লোক চাপাচাপি হচ্ছে, হ্যাঁ, আর যদি লোক থাকে না, ফাঁকা থাকে, তখন আর চাপাচাপি থাকে না। একজন 2-3 চেয়ারে বসে, একজন এক চেয়ারের মধ্যে ব্যাগ রাখে, আর এক চেয়ারে বসে, হ্যাঁ, আবার পাশে খালি রাখে, সিট রাখে, কত কি, হ্যাঁ, এরকম। আমরা আপনাদের শেখাতে চাচ্ছি, আপনারা শিখলে বুঝলে তখন সেই অনুযায়ী নিজের জীবনকে সাজাতে পারবেন। কিন্তু এখানে কোনো ওষুধ দিয়ে চিকিৎসা হবে না, আমার কোনো বুজুর্গি নাই, আমি হাত বুলাইলে ভালো হবেন না, আর আমি কোনো বড় ডাক্তারও না যে আমি এত বড় ডাক্তার যে আমার কাছে আসলে আপনি ভালো হবেন, সেটাও ঘটবে না, কোনোভাবেই হবে না। তাহলে একমাত্র আপনি যেভাবে চলাফেরা করে নিজেকে রুগী বানাইছেন, আপনার বিপরীত আর এক রকম চলাফেরা, যেটা আমি বললাম নিয়মকানুন মেনে, এভাবে চললে আপনি সুস্থ হবেন। এর কোনো মাঝামাঝি কিছু নাই। এখন কে কতটুক রেজাল্ট পাবে? যে 10 ভাগ মানবে সে 10 ভাগ রেজাল্ট পাবে, যে 100 ভাগ মানবে 100 ভাগ রেজাল্ট পাবে, 50 ভাগ মানলে 50 ভাগ রেজাল্ট পাবে। আর যে মানতে পারবে না সে এই ওষুধ বাড়বে, রুগী হবে, অন্য ডাক্তার দেখাবে। এখানে আপনি আমাদের সাথে এসে যে ভাই আমি পারবো না এই সেই, তো এগুলো আমার বলার দরকার নেই। না পারলে ভাই আপনি ওষুধ খান, ডাক্তার দেখান, উপায় তো আছে। কথা বুঝতে পারছেন না? এটা তো আর একমাত্র উপায় না, আপনার উপায় অনেক রকম আছে। তা আমরা যেটা বললাম এটাও একটা উপায়, ওষুধ খান সেটাও আর একটা উপায়, ব্যাস। এখন আপনি যে কোনো একটা পথ নিজের জন্য বেছে নেন যেটা আপনার জন্য ভালো মনে হয়। তা আমরা ওষুধ থেকে মুক্ত হওয়ার পথ বেছে নেওয়ার চেষ্টা করছি। তো এই জন্য আমরা চেষ্টা করি নিয়মকানুন মানার জন্য, এবং আপনাদেরকেও মানতে বলি। তারপরে ব্যথা বেদনা একই রকম, যে গিরা ব্যথা বলেন, মাজা ব্যথা বলেন, এর মূল কারণ হলো ভিটামিন ডি কম। তারপর হচ্ছে মাজার ব্যবহার নাই, তো ব্যবহার না হলে ক্ষয় হবে, মরিচা পড়বে। তারপর হচ্ছে যে টেনশন করলে হাড় ক্ষয় হয় রাত জাগলে। তারপর হচ্ছে ওই যে গ্যাসের ওষুধ খায় তো ক্যালসিয়াম অ্যাবজর্পশন হবে না। তারপরে রোদে যায় না তো ভিটামিন ডি থাকবে না। তারপর ব্যায়াম করে না, তারপর বেশি খেয়ে ওজন বেড়ে গেছে, এই তো ইত্যাদি আর কি। মানে এই কারণ এগুলাই ঘুরে ফিরে এই কারণ এগুলাই আসবে। কারণ আমাদের অনিয়মগুলো তো আর 110টা অনিয়ম না। আমাদের অনিয়ম হইলো, এক হলো খাবার ক্ষেত্রে কিছু অনিয়ম আছে, আর একটা হলো ঘুমাই টুমাই না, দেরি করে ঘুমাই, কম ঘুমাই, আর একটা হলো টেনশন বেশি করি, আর হলো ব্যায়াম ট্যায়াম করি না, কায়িক শ্রম করি না, কোনো ডিসিপ্লিন মানি না, প্রকৃতির কাছে যায় না, রোদে যায় না, ঘাসে হাঁটি না, মানে রিল্যাক্স নাই, টেনশিত, হ্যাঁ, এবং নিজের যত্নের কোনো টাইম নেই। মানে আপনি পৃথিবীতে আসছেন, কত কাজ আপনার, তাই না? হ্যাঁ, তো এখন এত কাজ করে কি হবে? আপনি কি করবেন? মরেই তো যাবেন, তাই না? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আপনার দৌড় হলো কবর পর্যন্ত। তো এর জন্য আপনি এত কিছু কেন করতেছেন নিজের ধ্বংস করে? তো সেখানে আল্লাহকে হুকুম যদি অমান্য করেন তাহলে লাভ আছে? আল্লাহ বলছে যে তুমি আগে তোমার শরীরের হক আদায় করবা। এমনকি শরীরের হক আদায় করা এতই গুরুত্বপূর্ণ যে জীবন রক্ষার্থে আল্লাহ বলেছেন তোমরা চাইলে জীবন যদি রক্ষা করার দরকার হয়, আর যদি হালাল খাবার নাও পাও, তখন হারাম খাইলেও তোমার গুনাহ হবে না, তবে সেটা অল্প একটু খাবা, যেন জীবন বাঁচানোর জন্য যতটুকু। এটা আবার মজা করে খাইতে দেও না। মানে মজা কখনোই করা যাবে না খাবার ব্যাপারে। তো খাবার ব্যাপারে মজা মানে আছে বিরাট সাজা। আমরা আর কি রোগ আছে আপনাদের এর বাইরে? আইবিএস, সেম আইবিএস রোগ মূলত হজমের সমস্যা। তাহলে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড একটা দায়ী। আর হলো প্রচুর টেনশন আর রাত জাগা, মানে এদের ঘুম নাই তেমন, আর মানসিকভাবে তারা অনেক বিধ্বস্ত থাকে। তা আমি বলি আইবিএস পেটের রোগ না, মাথার রোগ, ব্রেনে, মানে অনেক টেনশন তাদের, বুঝতে পারছেন? তাদের অনেক স্ট্রেস এবং অতীত নিয়ে অনেক ভাবনা,
মানে অতীতের মানে খারাপ খারাপ অনেক ভাবনা, অনেক স্মৃতি, অনেক কষ্ট, অনেক কষ্ট তাদের, প্রচুর কষ্ট। হ্যাঁ, তো কষ্টের কোনো শেষ নাই, সীমা নাই। হ্যাঁ, তো মনে রাখবেন আমার একটা থট প্রসেসের ভিডিও আছে, এটা দেখবেন। মানে আসলে প্রতিটা কষ্ট বা আপনার কল্পনা, এটা হলো আপনার ব্রেনে এই যে ইমোশনটা তৈরি হয়, সেটাকে চাইলে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। বেশিরভাগ লোক জানে না এটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তো ইবলিসে খেলে তারে নিয়ে। আমার কথা বুঝতে পারছেন? তো এই কি করে, তার পুরান কোনো কষ্ট একটা এটাকে মনে করাইয়া, তারপর এমপ্লিফায়ার, বুঝেন এমপ্লিফায়ার? ধরেন আমরা যে এই যে এখানে যে এটা কিন্তু আমার শব্দটাকে, আমি কথা বলতেছি, এটাকে এমপ্লিফাই করতেছে। আপনারা হয়তো মনে করেন যে আমি জোরে ধমক দিচ্ছি, আমি আস্তে ধমক দিই, কিন্তু মাইকের কারণে জোরে শোনা যায়। বুঝেন নাই কথা? হ্যাঁ, তো এটা হলো এমপ্লিফাই করা, মানে শব্দটাকে আবার কয়েক গুণ এটাকে কি করছে, বাড়াচ্ছে। তা নাহলে এত লোক, আমি তো খালি গলায় বললে গলাটা ফেটে যেত এতক্ষণে। তো এই ইবলিসে কি করে, আপনার চিন্তা, খারাপ চিন্তাটা মানে ওই মাথার ভিতরে ও আরও 100 গুণ, 200 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ এটাকে এমপ্লিফাই করে। বুঝতে পারছেন? তারপর আপনি মনে করেন আপনার সে কষ্টে পৃথিবীর কেউ নাই, মানে আপনি রীতিমতো জাহান্নামে আছেন এখন। এটা কিছু না, এটা হলো ব্রেনের মধ্যে এটা আপনি অনুভূতিটা তৈরি হয়েছে। কেন হয়েছে? কারণ ওই কষ্টটা যতটুকু ছিল সেটাকে আপনি বারবার চিন্তা করে, ধরেন জীবনে একটা চড় খাইছেন, কিন্তু কল্পনায় 1 লক্ষ বার খাইছেন চড়টা। বুঝেন না কথা? এবং প্রতিবারের চড়ের ব্যথা কিন্তু আগেরটা চাইতে বেশি। পরে লাস্টে যেটা চড় খাইছেন, মানে যেটা মনে মনে, সেটা ওই প্রথম যে চড় খাইছেন তার চেয়ে আরও কয়েক লক্ষ গুণ শক্তিশালী সেটা, নাকি বুঝেন না? এটা আরও এমপ্লিফাই হয়েছে। যে আমরা বলি না তিল তাল হয় মানুষের, যেমন আপনি একটা কথা বললে ওই যে রাজার সেই গল্পের মতো, ওই যে খালি কাক বেরোচ্ছে, এই গল্প জানেন কিনা? যারা জানে তারা তো হাসতেছে, আর যারা জানে না জানে নিয়েন আর কি। হ্যাঁ, মানে রাজার একটা কালো বাচ্চা হয়েছে আর কি। তো এই গল্প দিতে লাস্টে বলতেছে রানীর এখান থেকে কাক একটা বেরোইছে। হ্যাঁ, এরপর বলতেছে দলে দলে কাক বেরোচ্ছে। হ্যাঁ, মানে অনেক কাক হয়েছে রানীর, মানে হচ্ছে আর উড়ে যাচ্ছে। মানে কোথায় রাজার বাচ্চার রং একটু কালো হয়েছে, সেটা থেকে এখন ওই কাক নাকি হইতে আছে, উঠতে আছে। মানে তিলকে তাল করা আর কি। মানুষ একটা কথা যখন বলে, তারপরে একজন পরে আর একটা কথা আর এক রকম হয়ে যায়, এভাবে 100 জন পরে ওই কথার অরিজিনালিটি অনেক আগেই হারিয়ে গেছে। হ্যাঁ, তারপর 1000 জনের পরে তো আর কিছুই নাই, এটা যা আছে সেটা আর একটা কল্পকাহিনী। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? চিন্তাটাও আপনার সঙ্গে বেইমানি করে। যেমন আমার চিন্তাও আমার সাথে বেইমানি করেছে। আমি ছোটবেলায় আমার যে নানা বাড়ির একটা তেকোনা পুকুর আছে, আমি দেখি যে এত বড় একটা পুকুর, মানে ছোট মানুষ তো অনেক জিনিস সব বড় বড় দেখে, বুঝেন না কথা? তো পরে যখন বড় হওয়ার পরে যখন পুকুরটা যে দেখছি এত ছোট, খুব মন খারাপ হয়েছে। কারণ আমার কল্পনায় অনেক বড় পুকুর ছিল, কিন্তু আপনারাও দেখেন এরকম। পরে আমি দেখলাম যে কি আসলে কি পুকুর ছোট হয়ে গেছে। পরে খুব ভালো করে বিশ্লেষণ করলাম যে আসলে পুকুর ছোট হয় নাই। বুঝেন না কথা? অনেক সময় পুকুর ছোট হয়ে যাইতে পারে, বুঝে যাইতে পারে। তো পরে দেখলাম যে না, পুকুর ছোট হয় নাই। আমি আবার জিজ্ঞেস করলাম মামাদেরকে যে পুকুর কি ছোট হয়েছে? বলে যে না, পুকুর তো পুকুরের মতোই আছে। কিন্তু ওই যে ছোটবেলায় আমি যে কল্পনা করেছি পুকুরটা, এবং এই কল্পনাতে এই পুকুর বড় হয়েছে। বুঝতে পারছেন? বুঝেন নাই? কিন্তু আমি বাস্তবে বড় হওয়ার পর যখন পুকুরটা যে দেখছি, তখন হতাশ হয়েছে যে এইটুকু একটা পুকুর। আর আমি তো বন্ধুদের গল্পতে, জানিস না আমার নানা বাড়িতে কোনো পুকুর আছে, বিরাট পুকুর, আর এই মাথা থেকে ওই মাথা সাঁতরায় যাওয়া এটা অসম্ভব ব্যাপার। কারণ ছোটবেলায় আমি কিভাবে যাবো অত দূর? তার বড় হওয়ার পর তো দেখি যে আমি মানে সহজেই মানে এপার ওপার যাওয়া কোনো বিষয় না, জোরে সাঁতার দিলে ওই কোনায় চলে যায়, সেই কোনায় চলে যায়। বুঝতে পারছেন? তো যাই হোক, এখন আপনাদেরও ওই চিন্তা, যেটা থট প্রসেস, এই ভিডিওটা দেখবেন যে বেশিরভাগ সময় আমরা কি করি, খারাপ খারাপ চিন্তা করে সেটাকে অ্যাম্পলিফাই করে আপনি যে কত খারাপ আছেন, বুঝেননি কথা? অথচ বাস্তবে কিছুই ঘটে না, অতীত নিয়ে ভাবতেছেন, নাকি বুঝেন নাই কথা? অযথা খামাখা, মানে নিজেকে ধ্বংস করার জন্যে, খারাপ করার জন্যে, মানে এর চেয়ে ভালো আর কোনো রেসিপি নাই। তো আমাদের হোমায়ার কত থাকতে হবে সবাই বলেন? 1। তাহলে যাদের হোমায়ার বেশি, হ্যাঁ, তাদের কমাতে হবে, তাই না? তো যদি 2-এর বেশি থাকে তাহলে একটু সতর্ক হতে হবে। আর যদি দেখেন যে 1-এর কাছে আছে তাহলে তো ঠিকই আছে। আর 3-এর বেশি হলে আরেকটু সতর্ক হব, 4-এর বেশি হলে বেশি সতর্ক হব। তাহলে আপনার হোমায়ারটা দেখে আপনি ভাত খাবেন কিনা বা কতদিন পর ভাত খাবেন সেটা নির্ভর করবে। তারপর হচ্ছে যে আপনার হোমায়ার দেখে
যে আপনার ধরেন বেশি কমে গেলে তো আপনাকে একটু খাওয়া বাড়াইতে হবে, এটা এই হোমায়ার থেকে আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে যে টিজি বেশি থাকলে আমরা ভাত, রুটি এবং বিশেষ করে ফল এবং হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ আছে এরকম প্রসেসড ফুড, বিশেষ করে পাউরুটি বা বিস্কিট বা এই ধরনের প্রসেসড যে ফুডগুলো ওগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর আমরা প্রসেসড ফুড থেকে সবাই চাইবো বিরত থাকতে। এবং আপনারা দেখবেন বইয়ের পৃষ্ঠা নাম্বার 29 এবং 30-এর ভিতরে এই খাবারগুলো সুন্দর করে লেখা আছে। আর এখানে এই আরও চার্ট করে দেওয়া আছে 23 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর পৃষ্ঠা ওগুলোতে আছে, 25, 26, 27, 28 আর 29 নম্বর পৃষ্ঠায় এই খাবারগুলা। তো আর এই নিষেধ খাবারগুলো আছে হচ্ছে 30 নম্বর পৃষ্ঠায়। সাময়িক নিষেধগুলো উপরের দিকে আছে, স্থায়ী নিষেধগুলো নিচের দিকে আছে। আর আপনারা এটা নিয়ে টেনশন করবেন না, বই আপনার সঙ্গেই থাকবে। প্লাস আপনার ডাক্তার পুষ্টিবিদ আপনাকে খাবারের জন্য আলাদাভাবে আবার ডায়েরির ভিতরে এখানে প্ল্যানারের মধ্যে উল্লেখ করে দিবেন। তো এই যে প্ল্যানারটার ভিতরে আপনারা এটা উল্লেখ করে নেবেন। আমরা কি করছি খেয়াল করেন, এই যে প্ল্যানার এটার কিন্তু দাম আছে ভাই। আমরা যারা টেস্ট করছে তাদেরকে প্ল্যানার দিচ্ছি, তো এখন এইটা যদি হিসাব করেন 700-800 টাকা যদি এটার দাম হয়, আবার একজন ডাক্তার বুঝাবে, আবার একজন পুষ্টিবিদ বুঝাবে, আবার জিমের ট্রেনার বুঝাবে, তো আপনার এই পুরো প্ল্যানারটা বুঝাবে 3 জন। তো ডাক্তার 2বার দেখবে, পুষ্টিবিদ 2বার দেখবে, আবার প্ল্যানার বোঝানোর জন্য আবার জিমের ওরা আবার 2বার করে আপনাকে প্রথমে একবার পরে আবার শিখাবে হাতে কলমে। এখন এইভাবে আপনাকে বিনামূল্যে কেউ কোনোদিন সার্ভিস দিয়েছে কোনোদিন? আচ্ছা, আর আপনারা ওষুধ মুক্ত তো আর হননি কোনোদিন। ওই যাদের কাছে টাকা দিয়ে ভিজিট দিয়ে চিকিৎসা করেছেন, টাকা দিয়ে টেস্ট করিয়েছেন এবং টাকা দিয়ে ওষুধ খেয়েছেন আর টাকা দিয়ে 6 বেলা খেয়েছেন, তো এভাবে তো আপনি বড় রোগী হয়েছেন। তো বড় প্রতারণা তো আপনার ওখানেই হয়ে গেছে। এখন আসেন আমরা কি করছি, পরীক্ষার জন্য 20% ডিসকাউন্টের পাশাপাশি আপনি এই যে গাইড বইটা পেলেন, এটাকে হচ্ছে জেকে লাইফস্টাইল গাইড বই, আর আপনি যে প্ল্যানার পেলেন, পাশাপাশি আবার ডাক্তার, পুষ্টিবিদ এবং সবাই তাকে আপনাকে এটা পরামর্শ দিবে। এখন বলেন তো টাকা কি আপনার বাঁচলো নাকি খরচ হলো? আচ্ছা গেল, সেটা পরে যাবে। আর খাবেন আপনার তেল, আমি আপনার তেলের টাকা কি করে দিব? আপনার ঘি আপনি খাবেন, ওই যে বোন কিনে নিছে ওর আরও 2 মাস বাকি আছে, এটা তো আর বেশি খেতে পারবেন না। থাকবেন রোজা, খাইবেন 1 বেলা 2 বেলা, বেশি তার খেতে পারবেন না। আর বেশিরভাগ যে খাবার খাবেন হয়তো মাছ, ডিম, ওগুলো তো আর আমরা বিক্রি করছি না। আর তেল, ঘি তো আর 1 চামচ লাগবে, বেশি তো আর লাগবে না। তো এখন আপনার এই খরচটা কোথায় দেখছেন আমাকে যদি বলতেন যে কোথায় খরচ। আচ্ছা, আরেকটা জিনিস সবাই ভুল করে যে দামি প্রোডাক্ট, তা আমি কি এখানে ভেজাল প্রোডাক্ট বেচবো? তো প্রোডাক্ট দামি হবে না, খাঁটি জিনিস কি কম দামে পাওয়া যায় নাকি পৃথিবীর কোথাও? আপনি বুঝেন না কথা। আমরা যেই প্রোডাক্টগুলো এখানে রাখছি এগুলো কেন রাখছি, কারণ এই জিনিসগুলো কোথাও পাওয়া যায় না। আর এটা হলো পৃথিবীর সবচেয়ে এক্সক্লুসিভ জিনিসগুলো আমরা আনছি এখানে, সবচেয়ে এক্সক্লুসিভ জিনিস। কিন্তু সুবিধা হলো আপনি খেতে হবে অল্প, যে দিন যাবে মেলা, বুঝতে পারছেন? তো এখন এই খাবারের টাকাকে আমি দিব, আচ্ছা ভালো দিলাম। তো এখন মনে করেন যে আপনার বাজার খরচ তাহলে আমারে বলেন করে দিতে, অথবা আপনি একটা রাতা মোরগ আর ফার্মের মুরগি একই দাম দিয়ে কিনে আইনে আমাকে দেখান, বা আপনার থেকে আমি রাতা মোরগ ফার্মের মুরগির দামে কিনতে চাইবো, আপনার কাছে কেমন লাগবে? তো এখন খাঁটি জিনিস কিভাবে সস্তা হয় আমাকে বুঝান। আর সবচেয়ে বড় কথা হলো বিদেশে যারা থাকে, এখানে দেশের বাইরে থেকে কেউ আসেন, দেশের বাইরে বিদেশে যারা থাকে তারা বলতে পারবে যে অর্গানিক প্রোডাক্ট ওখানে আরও দাম বেশি। হ্যাঁ, ওই যেমন ওর ওখানে 2400 টাকা বেকিং সোডা, ওই যে ওই, আর এখানে 850 টাকা, বুঝতে পারছেন আমার কথা? বুঝতে পারছেন? যেমন ওদের। শুধু তাই না, আপনি পৃথিবীর যেখানেই যান অর্গানিক, সার্টিফাইড অর্গানিক যেগুলো যদি প্রোডাক্ট চিনেন, এই প্রোডাক্টের দাম এখান থেকে বেশি হবে। ঠিক আছে? তাহলে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এখন থেকে সুস্থ থাকতে। আর এটা আপনি আপনার জন্য ইনভেস্ট করবেন, খাবারটা হলো আপনার জন্য আপনার ইনভেস্টমেন্ট। ঠিক আছে? তা আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই নামাজে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।